সুপ্রিয় দর্শক, আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন চায়না ফোকাস অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি শাহানশা রাসেল। আজকে আমাদের আলোচনার বিষয় ব্রিক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে বাধা কোথায়। আপনারা জানেন, কিছুদিন আগেই ব্রাজিলে হয়ে গেল ব্রিক্সের সম্মেলন। ব্রিক্স বর্তমান বিশ্বে একটি শক্তিশালী এবং অর্থনৈতিক ও রাজনৈতিক জোট, যেখানে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশ সদস্য হিসেবে রয়েছে। সম্প্রতি বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশ ব্রিক্সে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। যদিও বাংলাদেশ ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্যভুক্ত হয়েছে, এই প্রেক্ষাপটে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে ব্রিক্সে যোগ দেওয়ার সুযোগ এবং চ্যালেঞ্জগুলো নিয়ে, এবং এই জোটের ভবিষ্যৎ কাঠামোতে বাংলাদেশের ভূমিকা কী রকম থাকতে পারে এসব নিয়ে পরিচয় করে দেয় আজকে আমাদের অতিথিদের সঙ্গে। আমার সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। আমার সঙ্গে আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক এবং র্যাপিডের গবেষণা পরিচালক মোহাম্মদ দীন ইসলাম। আপনাদের দুজনকে স্বাগত আমাদের এই আলোচনায়। প্রথমে কাজী মাহবুবুর রহমান, আপনার কাছে আসতে চাই। প্রথমে জানতে চাই, ব্রিক্স জোট গঠনের মূল উদ্দেশ্যটা কী ছিল এবং এটি কিভাবে বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করছে? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে স্নায়ুযুদ্ধ যখন শুরু হয় এবং এই স্নায়ুযুদ্ধ যখন শেষ হওয়ার পরে সারা পৃথিবীব্যাপী এক ধরনের মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বে পশ্চিমা বিশ্বের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। বিশেষ করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যে সকল প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে, রাজনৈতিকভাবে ইউনাইটেড নেশনস, অর্থনৈতিকভাবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক, আরেকটা প্রতিষ্ঠান ছিল আইটিইউ, যেটা পরে ডিসফাংশনাল হয়ে যায়, ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন। তো এই সকল প্রতিষ্ঠানগুলোতে ভোটিংয়ের সিস্টেম এবং যে এন্ডাওমেন্ট, এগুলোর মধ্যে ভিন্নতা ছিল, ওয়েটেড ভোটিং ছিল। তো ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF-এর ভোটিংয়ের যে ধারা, বিশেষ করে IBRD-তে ভোটিংয়ের ধারা কোনো সময় তো এটা 16.5% ছিল, যেখানে 85% ভোট লাগতো শুধুমাত্র যে কোনো প্রজেক্ট পাস করতে। তো আমেরিকার একাই ছিল 16.5%। পরবর্তীতে এটা কমে আসছে, এখন অন অ্যারাউন্ড 13। যে কোনো একটা দেশ একত্রিত হলে আমেরিকার সাথে আপনি মানে ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট পাস না হওয়া বা হওয়া ডিসিশন হয়ে যায়। তো এইটা একটা পরিস্থিতি যেটা কোল্ড ওয়ারকালীন সময়ও ছিল, কোল্ড ওয়ার পরেও আছে। এখন এই অবস্থায় বিশ্বব্যাপী লিবারেল পলিটিক্যাল ইকোনমি, লিবারেল ইকোনমিক্স যেটাকে আমরা বলি, উদার অর্থনীতি, এটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য পশ্চিমাদের এক ধরনের অ্যাডভোকেসি ছিল, এবং এটা যে একটা ইতিবাচক ধারা, এটা বোঝানো এবং সবাইকে লিবারেল ইকোনমিতে অন্তর্ভুক্ত করার বৈশ্বিক প্রচারণা প্লাস ইমপ্লিমেন্টেশনও ছিল। এই ইমপ্লিমেন্টেশনটা নানান মেকানিজমে হয়েছে, কখনো কখনো ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডিং, IMF-এর লিকুইডিটি ক্রাইসিস, এই সকল নানান, IMF যেহেতু লাস্ট রিসোর্ট হিসেবে কাজ করে, তো যে সকল দেশগুলো উন্নয়নশীল দেশ অথবা দরিদ্র দেশ, তাদেরকে কিন্তু আস্তে আস্তে উদার ইকোনমিতে নেওয়া আসা হয়েছে নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে। এখন এটা ভালো হয়েছে না মন্দ হয়েছে, এই নিয়ে ডিবেট আছে। তো দেখা গেল যে হয়তো অনেক ইকোনমিক ক্রাইসিসে পড়েছে, অর্থনৈতিক মন্দাও আসছে এর মধ্যে, কিন্তু আবার IMF এসে হাজির হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক উপস্থিত হয়েছে এই সকল ক্রাইসিসকালে এই সকল অর্থনীতিগুলোকে মানে রিকভার করার জন্য। এর মধ্যে আপনি দেখবেন এই কোল্ড ওয়ারকালীন সময়ে, বিশেষ করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার একদম ইতিমধ্যে মানে শুরুতেই মানে মোস্ট সাকসেসফুল রিজিওনাল ইকোনমি ইউরোপিয়ান ইউনিয়ন দাঁড়িয়ে গেছে, মানে দাঁড়ানো শুরু করেছে, এখন একদম দাঁড়িয়ে গেছে। এই অবস্থায় লিবারেল ইকোনমি সবাইকে সমান সুযোগ দিতে পারে এবং এটা যে ডেভেলপমেন্ট, এটার একটা কেস হয়ে গেছে ইউরোপিয়ান ইউনিয়ন। পাশাপাশি কিন্তু আসিয়ান, তারাও কিন্তু অনেকটা ইকোনমিক কমিউনিটিতে রূপান্তরিত হওয়ার পথে। তো এটাও কিন্তু লিবারেল ইকোনমিক ব্লক, এগুলো সবই লিবারেল ইকোনমিক ব্লক, এবং তারা ট্রেড ওপেননেস চায়, মানে বাণিজ্য উদারীকরণ চায়, বাণিজ্যকে উন্মুক্ত করতে চায়। এই উন্মুক্তকরণের মধ্যে দিয়ে উন্নতি অর্জন, ডেভেলপমেন্ট। তো পাশাপাশি গণতন্ত্র একটা পলিটিক্যাল এজেন্ডা হিসাবেও এখানে আছে। তো এই সকল রাষ্ট্রই যে ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে অন্যান্য রাষ্ট্রগুলো যারা লিবারেল ইকোনমি করে, তারা যে সবাই ডেমোক্রেটাইজেশন করে সেভাবে তা না, কিন্তু একটু পার্থক্য আছে। কিন্তু লিবারেল ইকোনমিতে মোটামুটি সবাই ঢুকে পড়েছে। তো সারা পৃথিবীতে একটা লিবারেল ইকোনমির জয়কার। এই অবস্থায় যারা লিবারেল ইকোনমির বিরোধিতা করেছে, ডেমোক্রেসির বিরোধিতা করেছে, বা ডেমোক্রেসি যে সিস্টেমে এক্সপান্ডেড হচ্ছে বা ডেমোক্রেসিকে যেভাবে প্রচার করা হচ্ছে, সে সকল প্রচারের ব্যাপারে যাদের আপত্তি আছে, যে সকল রাষ্ট্রগুলো, তারা কিছু চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে। আবার কিছু চ্যালেঞ্জের মধ্যে পড়েছে তারা যারা রাইজ করছে ইকোনমি, রেস্ট্রিক্টেড ইকোনমির মাধ্যমে, প্রোটেকশনের মাধ্যমে রাইজ করেছিল। যদিও লিবারেল আছে, কিন্তু কিছু কিছু তারা প্রোটেকশন ফলো করেছে। এই সকল রাষ্ট্রগুলো তারা একত্রিত হয়েছে অনেকেই, বিশেষ করে রাশিয়া এবং চায়না। তো তারা এই উদ্যোগটা নিয়েছে যে
প্রো আমেরিকান বা পশ্চিমা পলিসিগুলোর বিরুদ্ধে তারা নতুন পলিসি থ্রো করছে এবং দেখা গেছে যে অনেক দেশ যারা লিবারাল ইকোনমিতে যায় নাই অথবা গণতান্ত্রিক ব্যবস্থায় ঢুকে নাই তারা নানান ধরনের চাপের মধ্যে ছিল পশ্চিমা অর্থনীতির নানান ধরনের রেস্ট্রিকশনের কারণে, বিধিনিষেধের কারণে। এই অবস্থা ওরা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক নিয়ে আসছে। আবার এর আগে কিন্তু ব্যাংক, সাউথ ব্যাংক যেটা হুগো চাভেজ চালু করেছিলেন, সেটাও কিন্তু অনেক আগে থেকে হুগো চাভেজ জীবদ্দশায় ওরা কিন্তু এগুলো অল্টারনেটিভ ব্যাংক, মানে IMF ওয়ার্ল্ড ব্যাংকের বিপরীতে গিয়ে অল্টারনেটিভ ব্যাংক প্রপোজাল সামনে নিয়ে আসছে, গ্লোবাল মেকানিজম। যেহেতু গ্লোবাল ইকোনমিটা ডিল করছে, মানে ম্যানেজ করছে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক এক ধরনের নানান সহযোগিতার মাধ্যমে, আবার UN পলিটিক্সটাকে ডিল করছে, সেহেতু এই মেকানিজমের বাইরে কিন্তু যে সকল রাষ্ট্রগুলো এই উদার অর্থনীতির বিরোধিতা করে বা উদার অর্থনীতিকে সহযোগিতা করে না অথবা গণতন্ত্রকে সহযোগিতা করে না, তাদের কিন্তু সেখানে সার্ভাইভ করা কঠিন হয়ে যাচ্ছিল। এই অবস্থায় তারা একটা নতুন মেকানিজম নিয়ে আসলো এবং সেই মেকানিজমের সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপারটা হলো যারা উদার অর্থনীতির বন্ধু তারাও এই মেকানিজমের মধ্যে ঢুকে পড়েছে, যেমন ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, এমনকি ব্রাজিল, এরাও ঢুকে পড়েছে। তো এই অবস্থায় এই ব্রিক্সটা ঠিক আপনি অপশ্চিমা চ্যালেঞ্জ এটা বলাও কঠিন, আবার ঠিক কোনো সমাজতান্ত্রিক জোট বা গণতন্ত্র বিরোধী জোট এটাও বলা যেমন কঠিন অনেকটা হয়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে কি এটা উদার অর্থনীতির বিরুদ্ধে তাও বলা কঠিন হয়ে যাচ্ছে, কারণ এর মধ্যে সদস্যগুলোর মধ্যে মিক্স মেম্বারশিপদের নেচারগুলো পলিটিক্যালিও মিক্স আপ, ইকোনমিক্যালিও মিক্স আপ। ইভেন সৌদি আরবে কিন্তু রিসেন্টলি, ইজিপ্ট, সৌদি আরবে, ইথিওপিয়া রিসেন্টলি কিন্তু যুক্ত হয়েছে এইটাতে। তো এর ফলে দেখা যাচ্ছে কি যে যেটা করার কথা ছিল এই ব্রিক্স, সেইটা কিন্তু ব্রিক্স সেভাবে করতে পারছে না, কারণ সেখানে কিন্তু পশ্চিমাদের মানে ব্লক লোকও আছে, অপশ্চিমারাও আছে, রাশিয়া, চায়না নেতৃত্ব দিচ্ছে। তো তারপরেও একভাবে বলা যায় যে একটা অল্টারনেটিভ মেকানিজম থ্রো করেছে, একটা চ্যালেঞ্জ পশ্চিমাদের জন্য। এটা দেখা যাচ্ছে কি রাইজিং ইকোনমির যে ব্লক আপনি বলতে পারেন, রাইজিং ইকোনমির ব্লক তৈরি হয়েছে, যারা পশ্চিমাদের কাছ থেকে অনেকেই ফুল সাপোর্ট নিচ্ছে এবং IMF ওয়ার্ল্ড ব্যাংকের মেম্বারও আছে, আবার পাশাপাশি তারা অল্টারনেটিভ ব্যবস্থা থ্রো করছে। কিন্তু এটা খুব চ্যালেঞ্জিং, এরকম অল্টারনেটিভ ব্যবস্থা থ্রো করা। মানে একই সাথে আপনি IMF ওয়ার্ল্ড ব্যাংকের সাথে থাকবেন, আবার আপনি একই সাথে নিউ ডেভেলপমেন্টের কথা বলবেন, এটা কঠিন। এটাই হলো এই ব্রিক্সের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার সদস্যদের মধ্যে যেটা ইউরোপিয়ান ইউনিয়ন এবং নাফটা মধ্যে সদস্যদের মধ্যে একটা ঐক্য আছে, এই ব্রিক্সের মধ্যে সদস্যদের মধ্যে ঐক্য নাই, এবং তারা একই ধরনের ইকোনমি ফলো করে না, একই ধরনের পলিটিক্যাল সিস্টেম ফলো করে না, যে কারণে তারা ভবিষ্যতে কতটা অল্টারনেটিভ হতে পারবে এটা এখনো ক্লিয়ার না। জি, ধন্যবাদ মোহাম্মদ মাহবুবুর রহমান। জনাব দীন ইসলাম, আমি জানতে চাচ্ছি বিশ্ব অর্থনীতিতে ব্রিক্স বর্তমানে কি ধরনের ভূমিকা রাখছে, আপনি এর সঙ্গে আরো কিছু যদি যুক্ত করেন। ওয়ার্ল্ড ব্যাংক, IMF এবং WTO তারা হচ্ছে গিয়ে লিবারাল পলিসি তারা প্রমোট করত, কিন্তু দেখেন আপনি যদি বর্তমান বিশ্বে দেখেন যারা এই লিবারাল পলিসি প্রমোট করত তারাই কিন্তু লিবারাল পলিসি থেকে এখন সরে আসতেছে। আপনি যদি এখন দেখেন কান্ট্রিগুলো এখন ইউনিল্যাটারালি ট্যারিফ দিচ্ছে। এখন আমাদেরকে চিন্তা করতে হবে পোস্ট নিউ লিবারাল পলিসি কি হয়। সেখানে কিন্তু আপনার সবার অংশগ্রহণ একইভাবে থাকবে বিশ্ব ব্যবস্থায়, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো সেটা নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ করে আপনার বাণিজ্য এবং উন্নয়ন সহায়তা এটা পাওয়ার ক্ষেত্রে ছোট ছোট দেশ অথবা হচ্ছে গিয়ে উন্নয়নশীল দেশ, এদের ক্ষেত্রে কিন্তু ব্রিক্স খুবই আমার কাছে মনে হয় যে একটা কার্যকরী ভূমিকা রাখতে পারে। কারণ আপনি যদি দেখেন ব্রিক্সের যে টোটাল পপুলেশন, এটা ওয়ার্ল্ডের 40% পপুলেশন হচ্ছে ব্রিক্স কান্ট্রিগুলোর। এবং আপনি যদি জিডিপি দেখেন, জাতীয় আয় বা জাতীয় উৎপাদন দেখেন, সেটা কিন্তু ব্রিক্স কান্ট্রিগুলোতে টোটাল যে বিশ্বের আপনার 1/3 মতো টোটাল জিডিপি হচ্ছে এই 6-5টা কান্ট্রির। এবং আপনি যদি বাণিজ্য দেখেন, বাণিজ্যটা একটু কম, 20 ভাগের মতো। যারা এখন এই মেম্বার কান্ট্রি আছে ব্রিক্স, এটাকে যদি ব্রিক্স প্লাস করা হয় সেক্ষেত্রে কিন্তু যারা বিশেষ করে মনে করেন বাংলাদেশের মতো যে উন্নয়নশীল দেশ, যারা হয়তো একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে বা যাবে, আর যারা হয়তো বা বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় কিছু সুবিধা পেত WTO আন্ডারে অথবা আপনার যে ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পেত ওয়ার্ল্ড ব্যাংক, IMF থেকে, সেটা হয়তো বা তারা ইন ফিউচারে হয়তো বা পাওয়ার সম্ভাবনা কমে যাবে।
হয়তোবা তাদের সেই অবস্থাটা স্ট্যাটাসটা চেঞ্জের কারণে তারা কিন্তু ব্রিক্স থেকে হয়তোবা যে সুবিধাগুলো আছে সেগুলো তার খানিকটা হয়তোবা সেখান থেকে রিকভার করতে পারবে। তো ব্রিক্স নিজেদের মধ্যে এবং উন্নয়নশীল যে বিশ্ব তাদের বাণিজ্য, তাদের অবকাঠামো এবং টেকসই উন্নয়নের যে অর্থায়ন, সেটার ক্ষেত্রে আমার মনে হয় যে এখন কার্যকরী একটা ভূমিকা পালন করতে পারে। ধন্যবাদ। যে আমরা আলোচনা করব এই পর্যায়ে নিতে হচ্ছে একটি ছোট্ট বিরতি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন চায়না ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। বিরতির পর আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলছিলাম ব্রিক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে বাধা কোথায়। চলে যাচ্ছে আবারও আলোচনায়। মাহবুবুর রহমান, বাংলাদেশে ব্রিক্সের অন্তর্ভুক্তির চ্যালেঞ্জ কি, আসলে বাধাটা কোথায়? ব্রিক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তির ব্যাপারে প্রচেষ্টা চলছে বহু আগে থেকেই, কিন্তু এখন পর্যন্ত আসলে ফলাফল পাওয়া যায় নাই। আপনি যদি বিশ্লেষণ। ইতিমধ্যে যে সাউথ আফ্রিকা, ইন্ডিয়া এই ব্লকে ঢুকেছে, এতে যে পশ্চিমাদের কোনো বাধা নাই, এর প্রধান কারণ হলো সাউথ আফ্রিকার ইকোনমি এবং ইন্ডিয়ার বড় ইকোনমি। তো বাংলাদেশ তো এত বড় ইকোনমি না, যে বাংলাদেশ কিন্তু ডিপেন্ডেন্ট ইকোনমি, অন্যের উপরে সে নির্ভর করে ব্যবসা করে। তো যেহেতু তাকে অন্যের উপর নির্ভর করতে হয়, বিশেষ করে তার অর্থনীতির একটা বড় অংশই কিন্তু পশ্চিমাদের উপর নির্ভরশীল, মানে তার আয়ের, তার ব্যয়ের কথা বলছি না, ব্যয়ের ক্ষেত্রে চায়নার উপর নির্ভরশীল, আয়ের জন্য কিন্তু সে পশ্চিমাদের উপর নির্ভরশীল। এবং তার যে রোহিঙ্গা মানে ম্যানেজমেন্ট, তার যে তৈরি পোশাক, এ সকল ক্ষেত্রে কিন্তু সে আয়ের একটা বড় অংশই করে হলো পশ্চিমাদের কাছ থেকে। এখানে ইকোনমিস্ট যেভাবে ব্লকগুলোকে, যে পলিটিক্যাল রেজিমকে যেভাবে ভাগ করে, এই রাজনৈতিক ব্যবস্থার শাসন ব্যবস্থাকে যেভাবে ভাগ করে, সেই অনুযায়ী দেখা যায় যে এর 80%ই মানে উদার মানে গণতন্ত্র, উদার অর্থনীতি যারা, তারা এটাকে ডিফাইন করতে চায়, এরা অধিকাংশ 80%ই ওদের ডিফিনেশন অনুযায়ী কর্তৃত্ববাদী হয়ে যায়। এই অবস্থায় যে বিভক্তি সারা পৃথিবীতে চলছে গত 2 যুগ ধরে, বিশেষ করে ফ্রান্সিস ফোকামা যখন বললেন 91 সালে যে ইতিহাসের পরিসমাপ্তি ঘটেছে, মানে গণতন্ত্রের শেষ কথা, তিনি কিন্তু এরপরে গত 2022 পর্যন্ত 4 বার তার মতামত চেঞ্জ করেছেন। এবং 2013-14 একসময় বলাই শুরু করলেন, বা 6-7-এও, যে মানে যেই গণতন্ত্রের কথা বলা হচ্ছে তার বিরুদ্ধে যাদেরকে কর্তৃত্ববাদী বলা হচ্ছে, তাদের জোটটাই শক্তিশালী হয়ে উঠতেছে, তারাই রাইজ করতেছে। তো এই অবস্থায় এই যে বিভাজন বিশ্বব্যাপী চলছে, কর্তৃত্ববাদ যেভাবে পশ্চিমারা ডিফাইন করছে, পশ্চিমাদের ডেফিনেশন অনুযায়ী যাকে তারা কর্তৃত্ববাদ বলে, যাকে তারা গণতন্ত্র বলে, সে অনুযায়ী একটা বিরাট ডিভিশন চলছে বিশ্বব্যাপী। এবং এই ডিভিশনে পশ্চিমারা যারা কর্তৃত্ববাদ, যাদেরকে কর্তৃত্ববাদী বলে, তাদের নেতৃত্ব দিচ্ছে কিন্তু চীন এবং রাশিয়া। এখানে যে সকল রাষ্ট্রগুলো পশ্চিমাদের কথা শুনছে না বা তাদের চিন্তা চেতনাকে আমলে নেয় না অনেক সময়, এবং রাশিয়া চীনের পক্ষ নেয়, সেই রাষ্ট্রগুলো কিন্তু এখানে এইভাবে জোট বাঁধছে। এই জোট বাঁধার ফলে এই রাষ্ট্রগুলো যতই দক্ষিণ আফ্রিকা এবং ইন্ডিয়া, ব্রাজিল এখানে যুক্ত হোক না কেন, আমেরিকা বা অন্যরা কাছ থেকে ছুটে যাবে না, কারণ তাদের বড় ব্যবসা এখানে আছে। কিন্তু ছোট রাষ্ট্রগুলো যদি এই সকল ব্লকে চলে আসে, তাহলে কিন্তু এই ব্লকটা এক্সপান্ডেড হয়ে ওঠে, তখন তাদের অর্থনীতি কিন্তু চাপে পড়ে যাবে। এরা এটা জানে, ছোট বাংলাদেশের মতো ছোট রাষ্ট্রগুলো। সে কারণে এরা একটা কূটনৈতিক পলিসি অবলম্বন করে, যাচ্ছি যাব না, যাচ্ছি যাব না, যাচ্ছি যাব না, প্রয়োজন হলে চলে যাবে যদি দেখে অল্টারনেটিভ বিশ্ব ব্যবস্থা দাঁড়িয়ে গেছে। কিন্তু নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এখনো কিন্তু IMF এর মতো করে সেই ধরনের সাহায্যের হাত বাড়াতে পারেনি এই সকল রাষ্ট্রগুলোর জন্য। যেখানে লিকুইডিটি ক্রাইসিসের ক্ষেত্রে আপনি দেখেন IMF কিন্তু গত 3টা কিস্তি আমাদেরকে দিয়েছে, এবং আমরা কিন্তু আমাদের লিকুইডিটি ক্রাইসিসকে এক ধরনের সামাল দিতে পেরেছি। বিশ্বের অনেক দেশ এটা করছে। IMF কিন্তু সরাসরি হাজির হয়ে যাচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংক আপনার ডেভেলপমেন্টকে রান করছে, আপনি UN থেকে এক ধরনের ফ্যাসিলিটি পাচ্ছেন, নানান ধরনের সাপোর্ট। এই জায়গা থেকে অল্টারনেটিভ বিশ্ব ব্যবস্থা যদি তৈরি করতে চায় চীন এবং রাশিয়া, তাদেরকে তো সেই ধরনের ফ্যাসিলিটি ওই ছোট রাষ্ট্রগুলোকে দিতে হবে। কিন্তু সেই ছোট রাষ্ট্রগুলোকে সেই ধরনের ফ্যাসিলিটি দেওয়ার ব্যবস্থা, অ্যারেঞ্জমেন্ট কিন্তু হয়ে ওঠেনি। বিষয়টা হলো ব্রিক্স অল্টারনেটিভ শক্তি হিসেবে ব্রিক্স নিজেই কম্পিটিশন করছে কিভাবে আমেরিকা এবং ইউরোপিয়ানের কাছ থেকে ব্যবসা কেড়ে নেবে। যেখানে সে নিজেই কম্পিটিশন করছে, নিজেরাও কম্পিটিশন করছে, শুধু নিজে না, নিজেরাও তারা এখন তারা যেখানে পশ্চিমারা ছোট রাষ্ট্রগুলোকে অবারিতভাবে সুযোগ দিচ্ছে, সেখানে এই রাষ্ট্রগুলো নিজেরাই নিজেদের এই ছোট রাষ্ট্রগুলোর সাথে নানান ব্যবসা ক্ষেত্রে কম্পিটিটিভ। সেখানে তারা যেখানে কম্পিটিটিভ, তারা তো তাদেরকে সেই সুযোগ দিতে পারবে না। এই অবস্থায় ছোট ছোট রাষ্ট্রগুলো চায় বলে, কিন্তু ততটা আগ্রহ দেখায় বলে আমার মনে হয় না, এবং তারা আসলে নিজেরা যেতে চায় কিনা আমি সন্দিহান। জি, দিন মোহাম্মদ, আপনার কাছে আসতে চাই একই ধরনের প্রশ্ন, যে জোটভুক্ত হলে
ব্রিক্সের জোটভুক্ত বাংলাদেশ হলে রপ্তানি বাণিজ্য বা দক্ষিণ দক্ষিণ সহযোগিতায় কীরকম ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে মনে করেন? বাংলাদেশ কিন্তু এলডিসি গ্রাজুয়েশন হবে 2026 নভেম্বরে। তারপরে কিন্তু এখন যে সুবিধাগুলো পায় বাংলাদেশ কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে ইউএস মার্কেটে কোনো সুবিধা পায় না। তার উপর আবার 30% এক্সট্রা ট্যারিফ ইম্পোজ করা হয়েছে বাংলাদেশ। কোনো কোনো ক্ষেত্রে 35%ও 35%, 37 থেকে 35% করা হয়েছে। এটা হয়তো নেগোসিয়েশনের মাধ্যমে কিছুটা কম হবে হোপফুলি। কিন্তু এই যে আপনার যদি মার্কেট এক্সেসগুলো তারা কন্টিনিউ করে তাহলে ডেফিনেটলি তাদের মার্কেট বড়, বাংলাদেশের সেখানে এক্সপোর্ট ইনকাম বেশি হবে। কিন্তু প্রবলেম হচ্ছে বাংলাদেশের এই বাধাগুলো তৈরি হচ্ছে। আমেরিকান মার্কেটে যে সুবিধা ছিল না তার উপর এক্সট্রা ট্যারিফ আসতেছে। দ্বিতীয়ত হচ্ছে আপনার ইউরোপিয়ান মার্কেটে যেটা বাংলাদেশের প্রধানতম রপ্তানি পণ্য গার্মেন্টস, যেটা নাকি বাংলাদেশের প্রায় 80% ওপরে রপ্তানি আয় গার্মেন্টস থেকে আসে, সেটার প্রধানতম মার্কেট হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। সেখানে কিন্তু আপনার এলডিসি গ্রাজুয়েশনের পরে যে আপনার সুবিধা, শুল্ক সুবিধা, মানে এটাকে বলা হয় এভরিথিং বাটস আর্মস, এইটার এগেনস্টে যে আপনার বিনা শুল্কে বিনা কোটায় আপনার যে রপ্তানি সেটা কিন্তু আর থাকবে না। তখন যদি কোনো সুবিধা না পায় সেক্ষেত্রে কিন্তু 12% মতো শুল্ক দিয়ে বাংলাদেশকে রপ্তানি করতে হবে। এবং সেটা কিন্তু চায়নার সাথে, ভিয়েতনামের সাথে, ইন্ডিয়ার সাথে, তখন পাকিস্তানের সাথে এই ইউরোপিয়ান মার্কেটে কম্পিটিশন করা মুশকিল হবে। আমাদের এই রপ্তানির ক্ষেত্রে কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা বাজারটা ওইভাবে বহুমুখীকরণ করতে পারি নাই। ইউরোপ আমেরিকাতে আমরা এখনও খুবই কনসেন্ট্রেটেড। আমরা পণ্যে ওইভাবে বহুমুখীকরণ করতে পারিনি, আমরা এখনও গার্মেন্টসের উপর অনেকখানি নির্ভরশীল। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এবং আমাদের বাণিজ্যটা কিন্তু ব্রিক্স কান্ট্রিগুলোর সাথে খুবই অসম। ইন্ডিয়া বলেন, চায়না বলেন, আমাদের কিন্তু ট্রেড ডেফিসিট অনেক হাই। তো যদি ব্রিক্সের মাধ্যমে, ব্রিক্সকে অবশ্যই এটা অ্যাক্টিভলি ইমপ্লিমেন্ট করতে হবে, সুবিধাটা দিতে হবে এই ধরনের উন্নয়নশীল দেশগুলোকে, যে তাদের দেশে যদি এই ধরনের সুবিধা দেওয়া যায় বাংলাদেশের মতো কান্ট্রিগুলোকে ব্রিক্সের মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বাণিজ্যের বাজার বহুমুখিতা হবে। এবং এই সমস্ত কান্ট্রিতে কিন্তু আপনার অন্যান্য যে জিনিস আছে, শুধুমাত্র তৈরি পোশাক না, অন্যান্য জিনিসের একটা যদি চাহিদা তৈরি করা যায় বাংলাদেশের, সেক্ষেত্রে কিন্তু আপনার পণ্যের বহুমুখীকরণও করা সম্ভব হবে। তো আমাদের কিন্তু আপনার এই যে ডাইভার্সিফিকেশন, এটা কিন্তু খানিকটা হয়তো ব্রিক্স কান্ট্রির মাধ্যমে হয়তো অ্যাচিভ করা সম্ভব হবে। আমরা এই ব্রিক্স কান্ট্রিগুলোর সাথে ট্রেড ডেফিসিট কমাতে পারি এবং তাদের কারেন্সি যদি আমরা আয় করতে পারি, তাদের মুদ্রা, সেক্ষেত্রে কিন্তু আমরা ডলারের উপর খানিকটা নির্ভরতা কমিয়ে ওই দেশের কান্ট্রিগুলো বায়োল্যাটারালি আমরা তখন ট্রেড করতে পারি। আমরা যদি ওই ব্রিক্স কান্ট্রিগুলোর যে ইউয়ান অথবা রুবল অথবা রুপিতে যদি আমরা ট্রেড করতে পারি, তখন কিন্তু আপনার ওই চাহিদাটা কিন্তু থাকবে না যে রিজার্ভ আমাকে ডলারে এতটা রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা মূল্যস্ফীতির উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট হয়তো আসবে। তো আমার মনে হয় যে ব্রিক্স যদি শক্তিশালী হয়, সেক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্যে কিন্তু আপনার প্রতিযোগিতা বাড়বে। কিন্তু এটা যাতে না হয় সেটার জন্য কিন্তু পশ্চিমা দেশরা হয়তো বা আরও বেশি সাহায্য দিতে পারে। কারণ একটা রিস্ক থাকবে যে বাংলাদেশকে না দিলে বাংলাদেশের বৈদেশিক সাহায্য লাগবে অবকাঠামোর জন্য, জ্বালানির জন্য, আপনার অন্যান্য যে উন্নয়ন, টেকসই উন্নয়নের জন্য যে প্রকল্প, এটা অর্থায়ন কিন্তু আপনি দেখেন ঋণ করে হচ্ছে বাংলাদেশে। এই ঋণগুলো কিন্তু হচ্ছে বাংলাদেশের যে ঋণ, এটা সবচেয়ে সহজ হচ্ছে গিয়ে কম খরচে যেটা, সেটা হচ্ছে বাইরে থেকে যে ঋণগুলো নেওয়া হয়। এবং আপনি যদি বায়োল্যাটারাল ঋণ দেখেন, ডেট দেখেন, এটা কিন্তু আগে ছিল এক সময় ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB, এদের এগেনস্টে অনেক বেশি ছিল। কিন্তু আপনি যদি রিসেন্ট ট্রেন্ডটা দেখেন, চায়না, রাশিয়া, ইন্ডিয়া, সাউথ কোরিয়া, জাপান, এদের আমাদের কিন্তু এক্সটার্নাল যে ডেট, এর প্রপোর্শনটা কিন্তু বায়োল্যাটারালি বেড়ে যাচ্ছে। এখন প্রবলেমটা কি হচ্ছে, যে আপনি যদি বায়োল্যাটারাল ডেট নিচ্ছেন চায়নার থেকে, ইন্ডিয়ার থেকে, রাশিয়া থেকে, অলরেডি নিচ্ছেন এবং এই প্রপোর্শনটা বেড়ে যাচ্ছে, আপনি বায়োল্যাটারালি না নিয়ে আপনি যদি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা ব্রিক্সের মাধ্যমে যদি এগুলো আনতে পারেন, তাহলে কিন্তু আপনার শর্তটা একটু ইজিয়ার হবে। কারণ বায়োল্যাটারাল থেকে মাল্টিল্যাটারাল যখন যাবেন, শর্তগুলো সহজ হবে, এগুলো ট্রান্সপারেন্ট হবে
এবং এখানে আমার মনে হয় যে বাংলাদেশের জন্য উন্নয়ন সহযোগিতা লেস কস্টলি হবে। যে আমরা আলোচনা করব এই পর্যায়ে নিতে হচ্ছে একটি ছোট্ট বিরতি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন চায়না ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। বিরতির পর আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলছিলাম ব্রিক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে বাধা কোথায়। চলে যাচ্ছে আবারও আলোচনায়। জনাব মাহবুবুর রহমান, জানতে চাচ্ছি বর্তমান বিশ্ব ব্যবস্থায় ব্রিক্সের ভূ রাজনৈতিক গুরুত্ব কতটা, এবং ব্রিক্সে যদি বাংলাদেশের অন্তর্ভুক্তি ঘটে তাহলে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ভূ রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের জায়গাটা কীরকম হতে পারে? যারা যারা ব্রিক্সে আছে তারা, আমি জিও পলিটিক্যাল বলবো না, জিও স্ট্র্যাটেজিক একটা প্রবলেম আছে। সেটা হলো আপনার কোয়াডের যে বিকাশ, কোয়াড পশ্চিমা নেতৃত্বে যে জোটগুলো হচ্ছে বা আছে, তাদের যে সিকিউরিটি ক্রাইসিস মনে করা হয়, এবং আমেরিকান সেক্ষেত্রে বিশেষ করে জাপান সহ, মানে জাপান তো ব্রিক্সে নাই, জাপান সহ যে মানে এই অঞ্চলের যে একটা নিরাপত্তায়নের ক্ষেত্রে আমেরিকার ভূমিকা বা পশ্চিমাদের ভূমিকা, সেই জায়গায় যারাই ব্রিক্সে যাবে তাদের যেমন একটা জিও স্ট্র্যাটেজিক থ্রেট তৈরি হয় অন্যদের মাধ্যমে, আবার তারা ব্রিক্সে গেলেও অন্যদের জিও স্ট্র্যাটেজিক থ্রেট তৈরি হয়। এই অবস্থায় ব্রিক্সকে যত বেশি অর্থনৈতিক মডেল হিসেবে হাজির করা যাবে ততই ব্রিক্সের বিকাশ সম্ভব। যখনই ব্রিক্স একটা পলিটিক্যাল মেকানিজম হিসেবে ভূষিত হবে তখন অন্য সকলের চাপের মধ্যে পড়ে যাবে। অন্য মানে যারা এক্সিস্টিং যে সিস্টেম আছে, মানে আমরা এটা বলি গ্লোবাল যে মানে অর্ডার আছে, এখন এক্সিস্টিং যে গ্লোবাল অর্ডার আছে, এই অর্ডারটাকে যারা নিয়ন্ত্রণ করছে তাদের জন্য ব্রিক্স জিও স্ট্র্যাটেজিক থ্রেট, জিও পলিটিক্যাল না। তো এই জিও স্ট্র্যাটেজিক থ্রেটটা মানে নিয়ন্ত্রণ করা যাবে কিছুটা, এটার একটু কমানো যাবে। সেটা হলো যদি আপনি এটাকে অর্থনৈতিক মডেল হিসেবে দাঁড় করান, পলিটিক্যাল মডেল হিসেবে না। জি, অসংখ্য ধন্যবাদ জনাব দীন মোহাম্মদ। বাংলাদেশের জন্য ব্রিক্স এবং চীনের BRI বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মধ্যে সমন্বয় কিভাবে সম্ভব? বাংলাদেশ, আপনারা জানেন যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আন্ডারে অবকাঠামো এবং জ্বালানি খাতে বিভিন্ন রকম সহায়তা পেয়ে থাকে। তো এক্ষেত্রে কিন্তু সহায়তাগুলো আসে চায়নার ব্যাংক থেকে, চায়নার ব্যাংকগুলো থেকে। তো এই বায়োল্যাটারালি যদি এই লোনগুলো চায়নার ব্যাংক থেকে না নিয়ে এটা যদি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যেটা ব্রিক্সের, এটার মাধ্যমে যদি আনা যায়, সেক্ষেত্রে কিন্তু এই লোনগুলোর ক্ষেত্রে যে কন্ডিশন বা টার্মস, সেগুলো আরেকটু হয়তো বা সহজ হবে বাংলাদেশের জন্য। এবং এই ঋণগুলোতে একটা বড় একটা সমস্যা যেটা অনেকে বলে থাকেন যে স্বচ্ছতা, বা এই বিষয়গুলো কিন্তু তখন হয়তো আরও বেশি নিশ্চিত করা যাবে। এবং সহযোগিতা, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আন্ডারে কালচারাল বা টেকনোলজিক্যাল ট্রান্সফার, এডুকেশন, হেলথ, এগ্রিকালচার, এই ক্ষেত্রগুলো যেগুলো বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের প্রবৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই ইনিশিয়েটিভগুলো এখন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আন্ডারে যেগুলো আছে সেগুলো আরও এক্সপ্যান্ড করা যায় কিনা ব্রিক্সের আন্ডারে, সেগুলো যদি করা যায় তো বাংলাদেশের যে প্রবৃদ্ধি এটাই কিন্তু সাস্টেনেবল করাটা অনেকখানি সহজ হবে। ধন্যবাদ জনাব দীন ইসলাম, ধন্যবাদ কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, আপনারা ছিলেন আমাদের সঙ্গে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম ব্রিক্সে বাংলাদেশের সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে। ব্রিক্সের সদস্য হলে চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এবং ভূ রাজনীতিতে নতুন দ্বার উন্মোচিত হতে পারে, খুলতে পারে নতুন দুয়ার। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।